বাড়ছে বন্যার বিস্তৃতি। সুনামগঞ্জের 7 লাখ মানুষের দুর্ভোগের সাথে যুক্ত হয়েছে মৌলভীবাজার এবং নেত্রকোনার আরও 2 লাখের বেশি মানুষের ভোগান্তি। আশ্রয়কেন্দ্রে আসা মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে নদ নদীর 2 কুল উপচে উত্তরের জেলা কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার নিম্নাঞ্চল ডুবছে, দেখা দিয়েছে নদী ভাঙন। উজানের ঢল কমে আসায় সুনামগঞ্জের সুরবাসহ সব নদ নদীর পানি কমছে, তবে কমেনি বানভাসীদের ভোগান্তি। এখনও 11 উপজেলায় পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক ও দোয়ারা বাজারের বাসিন্দারা। একটা রুম নেওয়ার জন্য 2 তলাতে আর কি আমরা খুব চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইতেছি না। এবং সব দিকে যদি খবর লাগাচ্ছি, সব দিকেই খুবই খারাপ অবস্থা। ফকির হল আমরা এখানকার বিকা একটা করে খাইতে পারেন না, মানে আমরা কেউ কোনো সাহায্য দিতে পারেন না। এদিকে বুধবার রাত থেকে মৌলভীবাজারের বড়লেখার 20 গ্রাম সহ 40 গ্রামে নিচু এলাকা পানি প্রবেশ করে ভোগান্তিতে আছেন প্রায় 2 লাখ মানুষ। উত্তরেও বাড়ছে বন্যার সংখ্যা। তিস্তার পানি বেড়ে নেত্রকোনার কলমাকান্দায় প্লাবিত হয়েছে 65 গ্রাম। এদিকে কুড়িগ্রামে গত দুদিনে নদী ভাঙনে সদর ও রৌমারী উপজেলায় গৃহহীন হয়েছে 50 পরিবার। ভাঙনে ঝুঁকিতে পড়েছে সদ্য সংস্কার করা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আসা যাওয়া করা যায় না, রাস্তাঘাট সব তল হয়ে গেছে। আমরা ঘর থেকে বাড়িতে অনেকটা কষ্ট হয়ে যায়। বর্ষার কারণে একটু চাপ পড়ছে। তিস্তা নদীর ভাঙনটা স্রোতটা অব্যাহত থাকে, কঠিন থাকার কারণে চাপটা বেশি। আশা করি যে এটা আমরা দ্রুত চেষ্টা করতেছি এটা নিষ্পত্তি করা যায়, কিভাবে এই ভাঙনটা রোধ করে কিছু বাড়িঘর রক্ষা করা যায়। রংপুরের কাউনিয়ায়ও তিস্তার বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। পাওপুর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জিওব্যাগ ফেলছেন। আমাদের এখন নদী ভিতরে ঢুকে যাইতেছে, বীরের মধ্যে পুকুরের মধ্যে ঢুকে যাইতেছে। বাড়ি ঘরে দেখেন টিনের অবস্থা, বাড়ি ঘর কেমন অবস্থা। এদিকে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা ও করতোয়ার পানি বেড়ে 3 উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ এবং নীলফামারী থেকে যোগ দিচ্ছে সহকর্মীরা। শুরুতে সুনামগঞ্জে যাব, সহকর্মী জাকির হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাকির, উজানের ঢলের পানি কমছে এবং পানি নামছে, কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কোন পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত কোন কোন এলাকা সুনামগঞ্জের এখনো পানিবন্দী আছে? দেখুন, পানি কমছে ঠিক, কিন্তু এখনো সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে এখনও প্রায় সব বলা যায় সুনামগঞ্জের 12 উপজেলায় এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে মানুষ। আমরা এখন জায়গাটায় দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর আবাসিক এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই আবাসিক এলাকা, এটা কিন্তু পৌর শহরের আবাসিক এলাকা, কিন্তু এখনও সব বসতভিটা পানির নিচে তলিয়ে আছে। এই এখন পর্যন্ত পৌর শহরের কথা যদি বলি, পৌর এলাকার প্রায় 60% বসতভিটা এখন পর্যন্ত পানি রয়েছে। আর আপনি যেমনটা বলছেন, আসলে সুনামগঞ্জের যদিও এখন পানি কমছে, কিন্তু এখনও প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বসতভিটা থেকে এখনও পানি নামেনি। আমরা আজকে সারাদিনই মোটামুটি বলা যায় আজকে সুনামগঞ্জ সদর উপজেলা যে সুরমা তীরবর্তী যেসব গ্রাম রয়েছে সব গ্রামেই আমরা দেখেছি একেবারে ঢেউয়ের আঘাতও, কিন্তু ঢলের পানির সাথে ঢেউয়ের আঘাতে বসতভিটা অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। আমরা এমনটাও দেখেছি। যারা একেবারে হতদরিদ্র পরিবার, সেই সব পরিবারের মানুষ এখন নিম্নয়ের পরিবারে যে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। আর ত্রাণ সহায়তার কথা যদি বলি, আজকে সুনামগঞ্জে বেলা 3টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে পরিদর্শন করেছেন এবং আশ্রয়কেন্দ্র তিনি গিয়েছেন। আশ্রয়কেন্দ্রে ত্রাণের বিষয়ে তিনি যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কাছে জানতে চেয়েছিলেন ত্রাণ সহায়তার কথা। তারা কিন্তু প্রতিমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের ত্রাণ তৎপরতার বিষয়ে জানতে চাই। আপনি বলছিলেন যে আসলে যেই জায়গাগুলোতে ত্রাণ তৎপরতা যাওয়া উচিত সেই জায়গাগুলোতে পৌঁছচ্ছে না, কেন সরকারিভাবে কি সেই পর্যন্ত আসলে নৌকা পৌঁছচ্ছে না? দেখুন, যে সমস্ত উপজেলা রয়েছে, উপজেলা শহর এবং জেলা শহরের যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, শতাধিক আশ্রয়কেন্দ্র হবে, সেই সব আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তা ঠিকই পাচ্ছে, কিন্তু বাকি যে আরও 4 থেকে 450 আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই সব আশ্রয়কেন্দ্র আমরা খবর পেয়েছি আসলে ত্রাণ সহায়তা খুব একটা পাচ্ছে না। যারা নিজের অর্থ দিয়ে যারা ত্রাণ সহায়তা খাদ্য নিয়ে যাচ্ছে তারা সেটাই খাচ্ছে, কিন্তু সরকারিভাবে যে সহযোগিতা সেটা আসলে প্রয়োজনের
দিনের তুলনায় অনেকটাই অপ্রতুল। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন আজকে থেকে তারা ত্রাণ কার্যক্রম আরও বেশি চালাবেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জে এবারের বন্যায় কিন্তু বসত ভিটার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কবে নাগাদ আবার পুনর্বাসিত হবে সেটা আসলে অনেকটাই ভাবার বিষয়, বিশেষ করে নির্ময়ের মানুষের। জাকির সঙ্গে থাকুন, আমরা একটু নীলফামারীর খবর নেব। নীলফামারীতে সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, যেটা জানতে চাই যে নীলফামারীর যে ডিমলাই বুড়িতিস্তা নদীর বাঁধ সেটিতে ভাঙন দেখা দিয়েছে, ভাঙনটির পরিস্থিতি এখন কি এবং পানিবন্দী প্রায় কত শতাধিক পরিবার রয়েছে? 2 শতাধিক, এবং পাশাপাশি আরও আসলে ভেঙে গেলে এরপরে ফলশ্রুতিতে কত পরিবার আরও এই ভাঙনের আওতায় আসবে? উজান থেকে নেমে আসা ঢল এবং গত 3 দিনের ভারী বৃষ্টিপাতে নীলফামারীর তিস্তা নদী এবং তিস্তা উপবাহিকার যে উপ এবং শাখা সেগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। সেভাবে কিন্তু তিস্তার উপনদী বুড়ি তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল। গতকাল ভোর রাতে কিন্তু নিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা এলাকার একটি বুড়ি তিস্তা নদীর বাঁধের প্রায় 200 মিটার অংশ ভেঙে গিয়ে কিন্তু পানি সকাল থেকেই লোকালয়ে প্রবেশ করছে। আমরা সর্বশেষ যেটি পেয়েছি যে সুন্দরখাতা বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা মাঝিয়ালপাড়া সহ প্রায় 6 থেকে 7টি গ্রামের কিন্তু প্রায় 2 শতাধিক পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। এছাড়া মধ্যম সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। সেখানে পানিতে কিন্তু তার মাঠ এবং কয়েক কক্ষের অনেক অংশ পর্যন্ত তলিয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এখানকার কৃষকরা, কারণ কিছুদিন পূর্বে কিন্তু ভুট্টা এবং কাঁচামরিচ উঠেছে এবং তারা আগামী আমন মৌসুমের জন্য কিন্তু এই জায়গাটিতে কিন্তু বীজতলা রোপণ করেছিলেন। সেই বীজতলা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার স্থানীয় কৃষকদের সাথে যেটি কথা বলেছি তারা যেটি বলছেন যে এই বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এই যে জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছে আশেপাশের প্রায় 100 বিঘা জমিতে এত বেশি পরিমাণে বালু উঠেছে যে এই পরবর্তী আমন মৌসুমে কিন্তু এখানে চাষাবাদ কিন্তু অনেকটা ব্যাহত হবে। একইভাবে কিন্তু এখানকার যারা মরিচ চাষ করেছেন বিভিন্ন মাহমুদ, এটি তো আসলে পরবর্তী পরিস্থিতি, যেটি জানতে চাই ভোগান্তিতে কি পরিমাণ মানুষ পড়েছেন এবং ত্রাণ সহায়তা সম্পর্কে একটু বলবেন আমাদের। এখানে এখন পর্যন্ত যেটি হয়েছে যে প্রায় 2 শতাধিক বাড়িতে কিন্তু পানি উঠেছে। বেশ কিছু মানুষের যারা পুকুরে মাছ চাষ করছেন তারা কিন্তু আসলে এই পুকুরটি ডুবে গিয়ে তাদের কিন্তু মাছের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ত্রাণ সহায়তার যদি কথা বলতে চাই, ত্রাণ সহায়তা বলতে এখানে এখন পর্যন্ত শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসেছিলেন এবং তারা এসে ছবি তুলে চলে গিয়েছেন। স্থানীয় মানুষদের সাথে তেমন হয়ে কোনো কথা বলেনি এবং উপজেলা প্রশাসন বা ত্রাণের যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো মানুষ এখানে আসেনি এবং স্থানীয়দের সাথে কথা বলেনি। স্থানীয় মানুষ যেটি বলছেন যে হঠাৎ করে এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে তাদের কৃষি জমি, তাদের পুকুর এবং বাড়িতে মাটি পানি উঠার জন্য কিন্তু তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং তারা যেটি বলছেন যে অতি দ্রুত যদি এই বাঁধটি সংস্কার করানো হয় তাহলে কিন্তু এই লোকালয়ে আরো বেশি মানুষ পানিবন্দী হবে। ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সবুজ জানিয়েছেন গত 24 ঘন্টায় এখানে 101 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী আরো 2-3 দিন কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের। জি মাহমুদ আল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য।